হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। এটা আমার সেকেন্ড নাম্বার ব্লগ ডিগলিপুর থেকে। আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি অনেক তাড়াতাড়ি মেইন ডিগলিপুরে শিফট হয়ে যাব। তো আমি 19 ডিসেম্বরে এখানে শিফট হয়েছি। আর আমি এখানে শিফট হয়েছি, ডিগলিপুরে শিফট হয়েছি কারণ আমার হাজব্যান্ডের এখানে আয়ুষ হসপিটালে জব হয়ে গেছে। তো এখানে আছি আমরা আপাতত, কত বছর আছি জানি না, তবে ওর যখন নেক্সট ট্রান্সফার হওয়া অবধি আমরা এখানেই আছি আর এখানে মেডিকেল কোয়ার্টারে আছি। তো আজ আমি যাব সীতানগরে, আমার বড় মামা শ্বশুরের বাড়ি। ওনাদের বাড়ি আজ আমাদের ইনভাইট ছিল। আর দিদি আমাদেরকে ছোট দিয়ে এসেছিলো বাড়িতে, দিদির বাড়ি রঙ্গতে। তো দিদি এখানে কিছু কাজের জন্য এসেছিল, তো দিদি আমাদেরকে পিক করতে চলে এসেছিলো। বিয়ের পর এই যে প্রথমবার আমি বড় মামার বাড়ি যাব। বিয়ের পরে পরে এসেছিলাম আমি একবার ডিগলিপুরে, কিন্তু সেভাবে কোনো বাড়িতেই যাওয়া হয়নি কারণ ও খুব কম দিনেরই ছুটি পেয়েছিল। তাই তাড়াহুড়ো করে শুধু মাসির ঘরটা, দিদির ঘরটা আর দিদার ঘরটা ঘুরে গেছিলাম। তো সেই সময় মামার বাড়ি যাওয়া হয়নি। চলো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম মামার বাড়ি। আর এখানে মামি আমাদের ওয়েলকাম করার জন্য বাইরে বেরিয়ে এসেছিলেন। এই ছোট্ট বেবিটা যে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, একে তো তোমরা সবাই কম বেশি জানোই হবে। আন্দামানে সেলিব্রিটি বেবিও, আন্দামান বেবি করে ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই জানো হবে, যেখানে ওর নিয়ার অ্যাবাউট 7.85 লাখ কিছু সাবস্ক্রাইবার আছে। আর এই যে আমার সুন্দরী ননদিনী, আন্দামান বেবির মা, আর এই যে সুন্দরী দিদুন, আন্দামান বেবির দিদুন। মামি আমাদেরকে ওয়েলকাম করার পরে রান্নাঘরে চলে এসেছিলেন। আমিও সোজা মামির পিছন পিছন রান্নাঘরে চলে এসেছিলাম ভিডিও বানানোর জন্য। দেখছিলাম মামি কি কি রান্না করছিলেন। আজ সোমবার ছিল, তাই আমাদের নিরামিষ ছিল, তাই মামি সব নিরামিষই প্রিপারেশন বানিয়েছিলেন। এখানে আমার সোনা বাবাটা দিদির সঙ্গে খেলাধুলো শুরু করে দিয়েছিল। আর আমিও কিছু আশেপাশে ঘুরে দেখছিলাম, না কি করছিলাম ঠিক জানি না। এখানে আমার সোনাইয়ের পিসি ওকে খেলনা বার করে দিচ্ছিল। আর আমি এখানে কুল মাখা খাবো বলে কুল কাটতে বসে গেছিলাম। আমি কুল মাখা খেলে থেতো করেই খাই, কিন্তু এখানে কুলগুলো একটু শুকনো শুকনো ছিল, মনে হচ্ছিলো যেন পোকা থাকবে নাকি, তাই দিদি আমাকে বললো এরকম কেটে কেটে করো, তোমার সুবিধা হবে। এখানে আমার সোনাইটা ড্রেস চেঞ্জ করে আবার খেলাধুলো কন্টিনিউ করতে শুরু করেছিল। আর আমি এখানে কুল মাখার প্রিপারেশন করছিলাম। আর এখানে কুল কাটা হয়ে গেছে, এখন আমি এতে একটু নুন, লঙ্কা আর সর্ষের তেল নিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে আমার কুল মাখা রেডি হয়ে গেছিলো। এখন আমি সবার জন্য কলা পাতায় বেড়ে নিচ্ছি। এখন আমি এটা সবাইকে সার্ভ করব। সবাই খেয়ে বলেছিল বেশ ভালোই হয়েছে, কিন্তু আমার যেন খুব একটা টেস্ট লাগেনি, কারণ আমি নিজে হাতে কিছু বানিয়ে কখনোই টেস্ট পাই না। সবাই বলে খেতে ভালো হয়েছে, কিন্তু আমি কখনোই সেভাবে স্বাদ পাই না আমি নিজে হাতে কিছু বানালে। বাট অন্য কেউ আমাকে কিছুও বানিয়ে দিলে আমার ভীষণ টেস্ট লাগে। আর এটা এখানে স্পেশালি জিজুর জন্য ছিল, ফুল গামলা ধরে, কারণ জিজুর ডিমান্ডেই আমি ফুল মাখা করেছিলাম। জিজু নাকি 2 দিন থেকে এনে রেখে দিয়েছে, দিদিকে বলছে মেখে দাও মেখে দাও, বাট দিদি সময়ই পাচ্ছিল না, তাই দিদি আমাকে বলছিল তোমার জামাইবাবুকে কুল মেখে দাও করে। তো জিজুর জন্যই আমি কুলটা মাখা করেছিলাম। তাই স্পেশালি বাদবাকি যেটুকু ছিল গামলা ধরেই জামাইবাবুকে দিয়ে দিয়েছিলাম।
আর এখানে আমার সোনা বেবি খোলা জায়গা পেয়ে ভীষণ নাচানাচি করছিল। ও সবে সবে হাঁটতে শিখেছে, তাই ও খোলা জায়গা পেলেই ভীষণ খুশি হয়ে যায়, তাই ভীষণ ছোটাছুটি করছিল। আর আন্দামান বেবি এখানে সবাইকে হাই বলে দিচ্ছে ওর মিনুদেরকে নিয়ে এসেছিল সাথে করে। এই গাছটা আমি নতুন দেখেছি, আগে কখনো দেখিনি, তাই মামিকে জিজ্ঞেস করতে মামি বলল এটা নাকি চন্দন গাছ। তাই আমি মামিকে জিজ্ঞেস করলাম কি দিয়ে হয়, বীজ দিয়ে হয় না ডাল দিয়ে হয়। তো মামি বলল এই গাছে নাকি কিছু বীজ হয়, কুচ ফলের মতো দেখতে হয় অনেকটা, ওইগুলো ফেটে পড়লেই নাকি নিজে থেকে গাছ হয়। তাই আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, একটা বীজ খুঁজে পাই নাকি। আর এখানে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিলো, তাই আমরা লাঞ্চ টেবিলে চলে এসেছিলাম। তো চলো দেখে নিই মামি আমাদের জন্য কি রান্না করেছে। এখানে আছে একটা নিরামিষ সবজি, এখানে মূলো দিয়ে ডাল আর কিছু ভাজাও ছিল, উচ্ছে ভাজা, তুন্দুল ভাজা আর ছিল সাথে মিষ্টি। খাওয়া দাওয়ার পরে বাইরে দেখলাম এখানে কিছু জংলি ফুল হয়ে আছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। আর আমি নিজেকে রেজিস্ট করতে পারছিলাম না ফুলগুলোকে ভিডিও ক্যামেরাবন্দি করার জন্য। তারপর এখানে আন্দামান বেবি রেডি হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার জন্য। দিদি ওরা এসেছিল, দুদিনই হয়েছে, তো দিদি ওরাও বাড়ি চলে যাচ্ছিল। দিদিরা চলে যাওয়ার পর বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। তারপরে শাশ্বতর বাবাও এসে গেছিলো, তো দিদিদের সঙ্গে ওর আর দেখা হয়নি, দিদিরা চলে যাওয়ার পরেই ও ডিউটি থেকে এসেছিল। এখানে দিদিদেরকে টাটা করে আসার পরে ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, আমাদেরও একদম ভালো লাগছিল না। তো একটু পরে শাশ্বতর বাবাও চলে এসেছিলো, তো আমরাও রেডি হয়ে গেছিলাম বেরিয়ে যাব করে। আমার ছেলেটা ও ঘুম থেকে উঠে দিদিকে যখন দেখতে পাচ্ছিল না তখন ভীষণ কান্না করছিল, তো অনেক কষ্টে ওকে থামিয়েছিলাম, যদিও ও থামছিল না। বাবা কোলে উঠে কতক্ষণ ঘোরাঘুরি করেছে, তাও ও কান্নাই করে যাচ্ছিল। ঘুম থেকে উঠে যখন দেখলো দিদি নেই, তো ভীষণ কান্না করছিল। আমার সোনা বেবিটা রেডি হয়ে এখানে একটু উঠোনে হাঁটু করছিল। ওর জুতোতে বাঁশি লাগানো ছিল, যার জন্য ও ভীষণ হাঁটতে পছন্দ করছিল, হাঁটলেই আওয়াজ হচ্ছিল, তাই ও ভীষণ এনজয় করছিল। আর এই গাড়িটি এসছে কারণ মামি আমাকে কিছু ঘরের জিনিস দিয়েছিল, কারণ আমি এখানে নতুন শিফট হয়েছি, তো আমার কাছে আমি কিছুই নিয়ে আসিনি পোর্টব্লেয়ার দিয়ে, তো মামি ঘরের অনেক কিছুই আমাকে দিয়েছিলেন, যেমন ফ্রিজ, গ্যাস স্টোভ, সিলিন্ডার, ফিল্টার, অনেক কিছুই দিয়েছিলেন। তো আমরা এখন ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই ঘরে পৌঁছে যাব। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য অনেক থ্যাংক ইউ। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অনেক ভালোবাসা দিও, আর অনেক সাপোর্ট করো। থ্যাংক ইউ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।